নমস্কার বন্ধুরা, আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট আপডেট এসছে। সেটা হচ্ছে যে অনেকেই বলাবলি করছে ভারতবর্ষের মানচিত্র নাকি বদলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতবর্ষের মানচিত্র ম্যাপ পাল্টে যাচ্ছে। তো কিভাবে সেটা? উত্তর পূর্ব ভারতের সাথে মিয়ানমারের যে বর্ডার আছে সেই মানচিত্রে নাকি পরিবর্তন আসতে চলেছে। আপনারা জানেন যে উত্তর পূর্ব আমাদের নর্থ ইস্টার্ন স্টেট অত্যন্ত সেন্সিটিভ জায়গা ভারতের জন্য, এবং সেইখানে মিয়ানমারের সাথে নাকি ভারত ল্যান্ড এক্সচেঞ্জ নীতিতে আসছে। অর্থাৎ সেটা কি জিনিস? ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের একটা প্রেস কনফারেন্সে রণধীর জয়সওয়ালকে এই প্রশ্ন করা হয়। তিনি বলেছেন যে সীমান্তের কিছু দুর্বল এলাকার সীমানা ঠিক করতে গিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে। তো এই জমি বিনিময়ের খবর আসতেই উত্তর পূর্ব ভারতে সমস্ত রাজ্যগুলিতে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য হঠাৎ কেন নিজের ভূখণ্ডের কিছু অংশ ভারত মিয়ানমারের সাথে বিনিময় করতে চাইছে? কিন্তু এটা কি সেফ একটা সীমানার একটা পুনর্নির্ধারণ করা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতবর্ষের কোনো এক গোপন কূটনৈতিক চাল? তো আজকে আমরা সেই জিনিসটাই দেখে নেব। আসল ঘটনাটা বুঝতে গেলে আমাদেরকে একটু পেছনে তাকাতে হবে। 2026 সালের জুলাই মাসের মাঝামাঝি সময় একটা মার্কিন ম্যাগাজিন ডি ডিপ্লোম্যাট, তো সেখানে একটি নিউজ বেরোয়, একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ হয় যে বিভিন্ন সরকারি সূত্র দিয়ে তারা দাবি করেছেন যে ভারত সরকার মিয়ানমারের সীমান্তের একটা স্পর্শকাতর জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ প্রায় শেষ করার জন্য একটা জমি বিনিময় প্রস্তাব নিয়ে সরাসরি ভাবনা চিন্তা করছে। তো জায়গাটা কোনটা? জায়গাটা হলো মণিপুরের চান্দেল জেলা। তো এই জেলার মোলচাম সেক্টরে সীমান্তর পিলার থেকে 65 থেকে 68 এর মধ্যে 2.8 কিলোমিটার জায়গা, খুবই দুর্গম সীমানা সেটা। তো সেখানে যে আমাদের সীমানা আছে তা কিন্তু পুরোপুরি ডিফাইন্ড নয়। তো মিয়ানমারের সাংগাই অঞ্চলের কবা উপত্যকা সংলগ্ন এই সমস্যা মেটাতে ভারত পায় 1.4 বর্গমাইল এরিয়া, প্রায় 3.6 বর্গ কিলোমিটার মিয়ানমারের সাথে অদল বদল করার প্ল্যান করছে। তো রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন যে সীমান্তের বেশ কিছু অংশ এখনো পুরোপুরি চিহ্নিত করা বাকি, তো এখনো দ্বিপাক্ষিক স্তরে তো সেই আলোচনা এখনো চলছে। এই অমীমাংসিত অংশগুলি সমাধান করার জন্য আলোচনা চলছে, কিন্তু প্রশ্ন হলো কেন এই প্রাচীন সীমানা আজ পর্যন্ত এখনো অমীমাংসিত থেকে গেল? তো এটা জানতে আমাদের ভারতবর্ষের মিয়ানমারের সীমান্তের ইতিহাস সম্পর্কে ভালো করে জানতে হবে এবং এর জিওগ্রাফি সম্পর্কেও ভালো করে জানতে হবে। ভারত ও মিয়ানমারের মধ্যে 1643 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত কিন্তু সাধারণ কোনো সীমানা নয়। এটা একটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। কারণ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, উত্তর পূর্ব ভারতের এই 4 রাজ্যের মধ্যে দিয়ে যাওয়া এই সীমানাটি ভীষণভাবে দুর্গম এবং পাহাড়ি পথ দেওয়া। তো চারপাশটাই সাধারণত পাটকাই, বাম নাগা পাহাড়, মণিপুর পাহাড় এবং মিজো পাহাড়ের মতো সুবিশাল পর্বত দিয়ে ঘেরা একটা জায়গা, এবং এখন অল্টিটিউড প্রায় 6100 মিটারের মতো। তো এখানকার ঘন জঙ্গল এবং 250 সেন্টিমিটারের মতো সারা বছরই বৃষ্টিপাত হয়, তো সেই জন্য এলাকা অত্যন্ত দুর্বল এবং জঙ্গলে ঘেরা। তো ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এই সীমানা আসলে ব্রিটিশদের এক কৃত্রিম সৃষ্টি। 1826 সালে প্রথম ইঙ্গো বার্মি যুদ্ধ হয়েছিল। ইয়ান্দাব চুক্তির মাধ্যমে প্রথমবার এই সীমানা রূপরেখা তৈরি করা হয়। পরে 1834 সালে মণিপুরের রাজা গম্ভীর সিংকে প্রায় প্রতি মাসে 500 সিক্কা রুপি প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশরা কি করেছিল, মণিপুরের কবা উপত্যকাকে ব্রহ্মদেশের অর্থাৎ আজকের মিয়ানমারের হাতে তুলে দিয়েছিল। তো এই চুক্তিটাই কবা উপত্যকা ক্ষতিপূরণ চুক্তি 1834 নামে পরিচিত। 1953 সাল পর্যন্ত এই ক্ষতিপূরণ দেওয়ার চালু ছিল, কিন্তু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং মিয়ানমারের প্রধানমন্ত্রী ইউ নূর মধ্যে বৈঠকের পর এই হস্তান্তর পাকাপাকিভাবে হয়ে যায় এবং ক্ষতিপূরণ দেওয়া বন্ধ হয়ে যায়। তো এই কৃত্রিম সীমানার আঁকার সময় স্থানীয় উপজাতিদের পারিবারিক ও সামাজিক একটা যে স্পর্শকাতর ব্যাপার আছে সেটাকে কিন্তু ব্রিটিশরা কোনোভাবে পাত্তাই দেয়নি। ফলে মিজো, কুকি, চীন এবং নাগা উপজাতির অসংখ্য মানুষ এখানে বসবাস করে, তারা নিজেদের আত্মীয় স্বজন এবং পৈতৃক জমি থেকে আলাদা হয়ে যায়। যেটা আমরা জানি যে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে হয়েছে, পাকিস্তানের মধ্যেও হয়েছে, পাকিস্তানের সাথে আমাদের পাঞ্জাবের সাথে। তো এইখানেই ঘটনাটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো সীমানার এই ট্র্যাজেডি সামলাতে 1950 সালে ভারত ও মিয়ানমার মিলে এক এক দারুণ মানবিক পদক্ষেপ নিয়েছিল। তার নাম কি? তার নাম ছিল ফ্রি মুভমেন্ট রেজিম। ফ্রি মুভমেন্ট রেজিম বা FMR।
তো এই নিয়ম অনুযায়ী সীমান্তের দুপাশের উপজাতিরা কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়াই একে অপরের সীমানার ভেতরে 16 কিলোমিটার, 16 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারবে। দশকের পর দশক ধরে 16 কিলোমিটার পর্যন্ত একে অপরের জমিতে ঢুকতে পারত। কিন্তু এই ব্যবস্থা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা অত্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ল্যান্ড এক্সচেঞ্জে আসলে কি বদলাচ্ছে। তো অনেকেই ভাবছেন যে জমি বিনিময়ের ফলে ভারতের মানচিত্রে কোনো বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো ভারতের সার্বভৌমত্ব কি এখানে শেষ হয়ে যাবে, মার খাবে? তো বাস্তবটা হলো যে ভারতের মানচিত্রে তেমন কোনো নাটকীয় পরিবর্তন আসছে না। হ্যাঁ, ভারত সরকার জানিয়েছে যে আসলে 2015 সালে ভারত বাংলাদেশের ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির কারণেই ভারতবর্ষের সাথে যে বাংলাদেশের সীমান্ত চুক্তি প্রবলেম থাকে সেটা অনেকাংশে সলভ করা গিয়েছে। সেখানে কি হয়েছিল 162টা ছিটমহল বিনিময় করা হয়েছিল। মণিপুরের সাথেও সেই প্রস্তাব চুক্তিটা ঠিক তেমনই করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের সাথে মিয়ানমারের কোনো বড় ধরনের সীমানা বিরোধ নেই। তো সীমানার মোট 1643 কিলোমিটারের মধ্যে 1472 কিলোমিটার ইতিমধ্যে কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে। আর বাকি রয়েছে 171 কিলোমিটার অংশ। এখানে একটু আঁকা বাঁকা, ধোঁয়াশা এবং ভরা, এবং মণিপুরের মোলচাম সেক্টরের পিলার 65 থেকে শুরু করে 68-এর মধ্যে এই 2.8 কিলোমিটার অংশটা এর মধ্যে অন্যতম। কারণ এই এলাকা অত্যন্ত দুর্গম এবং সেখানে প্রচুর পাহাড় আছে, জঙ্গল আছে। তো সেই জন্য এখানে সীমানা কিন্তু ঠিকভাবে নির্ধারণ করা যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের মানচিত্র কি সত্যি বদলে যাচ্ছে? হ্যাঁ। তো জমি বিনিময়ের ফলে যে আঁকা বাঁকা সীমানা ছিল সেটি একটি সরল রেখায় পরিণত হবে। তো অর্থাৎ ম্যাপ দূর থেকে দেখলে ভারতের মানচিত্রে কোনো বদলই চোখে পড়বে না। কিন্তু খুবই কাছ থেকে যদি দেখা যায় তাহলে 1.4 বর্গমাইল এলাকা জুড়ে আমরা দেখতে পারবো যে দীর্ঘদিনের অমীমাংসিত জায়গাতে একটা ভারত সাথে মিয়ানমারের যে একটা অমীমাংসিত জায়গা ছিল, তো সেই যে সমস্যা, তার সমস্যার কিন্তু সমাধান করে ফেলেছে ভারতবর্ষ এবং মিয়ানমার। তবে মণিপুরের রাজনীতিতে এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো তারা কি বলেছে যে এই জমি বিনিময়ে তারা তীব্র বিরোধিতা করেছে, কারণ তাদের পরিষ্কার কথা হচ্ছে যে মণিপুরের 1 ইঞ্চি জমিও মিয়ানমারকে দেওয়া যাবে না। তো তাদের আশঙ্কা হচ্ছে যে দিল্লির এই সিদ্ধান্তের ফলে মণিপুরের যে ঐতিহাসিক সীমানা নষ্ট হবে। 1849 সালে মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে বারবার ধাক্কা খেয়েছে। কোকেমি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মণিপুরে মানুষের মতামত ছাড়া কেন্দ্র কোনোভাবেই কোনো চুক্তি যেন না করে, তাহলে তারা বড় রকমের আন্দোলনে নামতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন ভারত এই সিদ্ধান্ত নিয়েছে? সব জেনে শুনেও ভারত সরকারের এই ডিসিশন নেওয়ার কারণটা কি? প্রথমত 2023 সালের মে মাস থেকে মণিপুরের যে মৈতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে তীব্র দাঙ্গা তৈরি হয়েছিল। মণিপুরের আইন শৃঙ্খলা খুব খারাপ হয়ে পড়ে স্বাভাবিকভাবেই। তো মণিপুরের পুলিশ আর অসম রাইফেলসের ওপর উঠে আসে এই দায়িত্ব, সেই সীমানাকে এই দাঙ্গাকে কমানোর জন্য। তো সীমানার যে 16 কিলোমিটার ভেতরে ঢুকতে পারে, তো সেই সুযোগ নিয়ে অনেক চোরা কারবারি এবং জঙ্গি গোষ্ঠীগুলি স্বর্গরাজ্য হয়ে উঠছিল। ফলে এই দাঙ্গা আমরা জানি যথেষ্টভাবে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রককে কমাতে যথেষ্ট বেগ পেতে হয়। তো পরিস্থিতি কতটা বিপজ্জনক দুটি সাম্প্রতিক ঘটনা থেকে এটা আমরা বিচার করতে পারি। কি 2024 সালের সেপ্টেম্বরের উত্তর পূর্ব ভারতের ইতিহাসে প্রথমবার জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডের ভেতরে এক ভারতীয় ভূখণ্ডের মধ্যে ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল। তো এই ড্রোন টেকনোলজি তারা মিয়ানমারের গৃহযুদ্ধের থেকে সরাসরি আমদানি করেছে। তো এবং অনুমান করা হচ্ছে যে মিয়ানমারের থেকেই তারা সেই ড্রোন টেকনোলজি ভারতবর্ষে নিয়ে আসে এবং ভারতবর্ষের উপর তারা একইভাবে হামলা চালায়। তো 2026 সালের মার্চ মাসে আবার ভারতবর্ষের জাতীয় তদারকি সংস্থা অর্থাৎ NIA মণিপুরের সীমান্ত থেকে 7 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে। তার মধ্যে একজন আবার মার্কিন সিকিউরিটি অ্যানালিস্ট, একজন আবার ইউক্রেনের বাসিন্দা। অভিযোগ হচ্ছে তারা মিয়ানমারে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের মিলিটারি ট্রেনিং তারা ভারতবর্ষে বসে করছিল। এর পাশাপাশি আরও এক সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে মাদক চোরাচালাকারী। তো গোল্ডেন ট্রায়াঙ্গেল বা স্বর্ণালী ত্রিভুজ থেকে মাদক ও অস্ত্রের যে পাচার ভয়ঙ্করভাবে ভারতবর্ষে বেড়ে যাচ্ছিল। তো এই পরিস্থিতিতে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং অর্থাৎ যখন 2026 সালে মে জুন মাসে 5 দিনের সফরে ভারতে আসেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা এবং
রুপি কিয়াত দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে অনেক আলোচনা হয়, গভীর আলোচনা হয়। তো ভারত ও মিয়ানমার তখনই যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে সীমান্ত সোজা করে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া এবং ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করা। তো এই কাঁটাতারের বেড়া বানানোর জন্য সীমান্ত নির্ধারণ করা অত্যন্ত জরুরি ছিল এবং ভারতবর্ষ সেটাই করেছে। কিছু ল্যান্ড এক্সচেঞ্জের মাধ্যমে সীমানা নির্ধারণ করেছে এবং কাঁটাতার দেওয়া সুনিশ্চিত করেছে। মিয়ানমার হলো ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির একমাত্র স্থলদ্বার। ভারত যদি দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ অর্থনীতির যে দেশগুলো আছে তার সঙ্গে যুক্ত হতে চায়, তবে মিয়ানমারের ওপর দিয়েই ভারতকে স্থলপথ দিয়ে যেতে হবে। আর এই লক্ষ্য অর্জনের জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মেগা প্রজেক্ট তৈরি করেছে। প্রথমটা হলো কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, যা কলকাতা এবং হলদিয়া বন্দরকে মিয়ানমারের সিওএ বন্দরের সাথে এবং সেখানকার সড়ক পথে মিজোরামের সাথে যুক্ত করবে। এর ফলে ভারতের যে চিকেন নেক করিডোর আছে তার উপর চাপ অনেকটাই কমিয়ে দেবে। এবং দ্বিতীয়টা হলো ভারতবর্ষ, মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে ত্রিপাক্ষিক মহাসড়ক। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে এই খবর জানেন যে আমাদের মধ্যে এক মহাসড়ক তৈরি হচ্ছে ভারতবর্ষ, মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে। ভারতবর্ষের মণিপুরকে মিয়ানমারের মধ্যে দিয়ে সরাসরি থাইল্যান্ডের সঙ্গে জুড়ে দেবে এই সড়ক। তো অর্থনৈতিক উন্নয়ন তখনই সফল হবে যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলগুলোতে শান্ত এবং সুরক্ষিত থাকবে। যদি সীমানা অসংরক্ষিত থাকে তাহলে উত্তর পূর্ব ভারত অশান্ত হয়ে উঠবে এবং কোটি কোটি ডলারের এই আন্তর্জাতিক করিডোরগুলি মুখ থুবড়ে পড়বে। তাই অ্যাক্ট ইস্ট পলিসিকে সফল করতে উত্তর পূর্ব ভারতকে একটি গেট হয়ে হিসেবে তুলে ধরছে ভারত, এবং সীমান্ত সুরক্ষা দিল্লির কাছে এখানে একটি 1 নম্বর অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। তাহলে শেষ পর্যন্ত আমাদের একটি প্রশ্ন আসছে, ভারতের সীমানা এবং ম্যাপ কি সত্যিই বদলে যাচ্ছে? তার উত্তর আমরা জেনে গেলাম, হ্যাঁ অবশ্যই বদলাচ্ছে। তবে এর সাথে ভারতের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করা হয়নি। ভারত ল্যান্ড এক্সচেঞ্জের মাধ্যমে সীমানা বদল করেছে এবং এর ফলে ভারতের সীমানা আরও সুরক্ষিত হয়েছে এবং ভারতের যে অ্যাক্ট ইস্ট পলিসি আরও স্ট্রং হয়েছে এবং এরপরে যে ভারতের যে সীমানা বিন্যাস তা আরও আধুনিক করা হয়েছে এবং সুরক্ষিতভাবে সাজানো হয়েছে। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার কমেন্ট কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।